আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সিএসএস এর আজকের গুরুত্বপূর্ণ এপিসোডটি। আজকের এপিসোডে আমাদের থাকছে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যাবতীয় সবকিছু এবং বিশদভাবে আমরা জানার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমরা শুরুতেই কি করব, HTML5 এর স্ট্রাকচারটা আনি। তবে তার আগে আমি আপনাদেরকে আমার কিছু লোকেশনটা দেখিয়ে দিই। যেমন আমি এখানে আমার সিএসএস ফাইলটা রেখেছি অ্যাসেটস এর মধ্যে সিএসএস দেন style.css এবং ইমেজ ফোল্ডারের মধ্যে কতগুলো ইমেজ রেখেছি। তো এরই ধারাবাহিকতায় আমি HTML5 এর স্ট্রাকচারটি নিয়ে আসব এবং আমি আমার CSS ফাইলটা লিংক করিয়ে দিব অ্যাসেটস থেকে CSS এবং style.css। তো হয়ে গেছে আমাদের CSSটা অ্যাড করা এবং CSSটা অ্যাড করার পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ডের প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাই। তো ব্যাকগ্রাউন্ডের জন্য প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড প্র্যাকটিস করার জন্য প্রথমে আমি যেটি করব সেটা হচ্ছে এখানে একটা ক্লাস নিব বক্স নামে এবং এই বক্সটাকে ধরে আমি এখন কিছু হাইট উইডথ দিব এবং এটার ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো আমি আমার CSS ফাইলে চলে এসেছি এবং এখানে আমি ডট বক্স দিয়ে ক্লাসটাকে ধরলাম এবং এখানে একটা হাইট দিলাম 200 পিক্সেল এবং উইডথ দিলাম সেম 200 পিক্সেল। ভালো কথা। এখন আমরা যেটা করব এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড কি করব, ব্যাকগ্রাউন্ডে আমরা কি অ্যাড করতে পারি, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে ইমেজ। তো আমি এখানে কালার অ্যাড করব, তাই ব্যাকগ্রাউন্ড রেড দিলাম। রেড দেওয়ার পর দেখেন এটা যদি সেভ করি এবং অবশ্যই আপনাকে HTML ফাইলটিও সেভ করতে হবে এবং ব্রাউজারে ওপেন করি, এখানে আমার ব্যাকগ্রাউন্ড সহ আমার বক্সটি শো করছে। এখন আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে আপনারা চাইলে কালারও অ্যাড করতে পারেন, অর্থাৎ নেমিং সিস্টেমে আমি আপনাদেরকে এখানে কালার অ্যাড করাটা দেখালাম। ভালো কথা। এখন এই কালারটা আপনারা চাইলে যে কোনো ওয়েতে অ্যাড করতে পারেন, সেটা হতে পারে হেক্স কোড বা HSL হোয়াটএভার। তো এখানে যদি FF0000 অর্থাৎ হেক্স কোড ইউজ করেও দেখি যদি, তাও সেটা অবশ্যই আমাদের কাজ করবে, অর্থাৎ নেই কালারটা রেডি আছে। সো বুঝতেই পারছেন যে আপনি যে কোনো কালার কোড ইউজ করে এখানে ব্যবহার করতে পারেন। ভালো কথা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করাটা দেখব। তো ইমেজ অ্যাড করা দেখার জন্য আমি প্রথমে একটা পি ট্যাগ নিলাম এবং সেখানে লরেমের 150 ওয়ার্ডস নিলাম। এটাকে সেভ করি। সেভ করার পর এখন আমি চাচ্ছি যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে কি থাকবে। নর্মালি আমার ওয়েব পেজটা এমন হয়েছে, তো আমি চাচ্ছি এখানে যে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজও থাকবে। তো ইমেজ রাখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে আমার ইমেজের লোকেশনটা দেখিয়েছি, তো সেখানে আমরা পৌঁছাবো। ইউআরএল ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করার জন্য প্রথমে প্রপার্টির মধ্যে ইউআরএল নিতে হবে এবং দেন আপনাকে কি করতে হবে, ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আপনি CSS ফোল্ডারের মধ্যে আছেন, তো CSS ফোল্ডারের একটা ফোল্ডার পিছনে যেতে হবে। পিছনে যাওয়ার জন্য ডাবল ডট দিয়ে স্ল্যাশ, দেন আপনি কোন ফোল্ডারের মধ্যে যেতে চান, IMG ফোল্ডারের মধ্যে, তাহলে ডাবল ডট দিয়ে স্ল্যাশ দিয়ে IMG লিখবো, দেন স্ল্যাশ দিয়ে কি লিখবো, আমার ইমেজের নাম। তো আমি এখানে bg.jpg নামে যে ইমেজটি আছে আমি সেটি আনতে চাই, তাই লিখলাম। লিখে এখন যদি সেভ করি তাহলে আমার ব্রাউজারে কি শো করবে, আমার ব্রাউজারে আসছে না। এটা না আসার কোনো কারণ আছে কি, কারণ হচ্ছে দেখেন এখানে আমরা বক্সকে নিয়ে কাজ করছি, আসলে এখানে বক্সের কোনো অস্তিত্ব নেই, তাই আমাকে সিলেক্টরটা চেঞ্জ করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, সিলেক্টরটা চেঞ্জ করলেই চলে আসবে। সো আমরা এখন যদি রিলোড দেই আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে, মানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা অ্যাড করতে চাইছি ওটা মোটামুটি চলে আসছে, বোঝাই যাচ্ছে। আর ব্যাপার হচ্ছে সুন্দরভাবে তো আসে না। আমি যদি এই ইমেজটা চেঞ্জ করে দিই, ইমেজটা চেঞ্জ করে IMG দেই এবং img.jpg নামে এখানে যে পিকচারটা আছে আমি ওটা যদি রিলোড দেই তাহলে কি আসবে, দেখেন সেম এরিয়াতেই সে পড়ে আছে, সেম এরিয়াতে, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। আর একটা হচ্ছে এটার কারণ হচ্ছে এখানে দেখেন আমি হাইট উইডথটা দিয়ে রেখেছি, সেটা আমি এখানে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে যদি এবার রিফ্রেশ ভাবে রিলোড দিই তাহলে কিন্তু সে আসছে, বাট রিপিটেড অবস্থায় সে বারবার নিজেকে রিপিট করেছে। তো এরকম কিছু সমস্যা, যেমন আমি যদি এখানে পি ট্যাগটা আরো একটু বড় করে দিই
বা এই সমান পিট একটা কপি করে আমি আবারও নিলাম এবং সেভ করলাম। সেভ করার পর রিলোড দিই, ইমেজটার সঙ্গে পি ট্যাগের সাথে এটা নিচে নিচে চলে আসছে। আমি চাচ্ছি এই বডির মধ্যে যা কিছু থাকবে সব জায়গাতে এই ইমেজটা থাকবে ব্যাকগ্রাউন্ড হিসাবে। তাহলে কি করতে হবে, আমাকে পি বাদ দিয়ে বডি নিতে হবে, নিয়ে সেভ করতে হবে। এখন যেমন কাটা দুইটা পার্টে ভাগ করা আছে সেটা থাকবে না, সেটা এখন একটা হয়ে যাবে। এই যে দেখেন একটা হয়ে গেছে, বাট প্রবলেম আছে এখানে। জুমটা বাদ দিলে দেখবেন যে এখানে রিপিট হচ্ছে, তো এই রিপিটটাকে আমাদের কন্ট্রোল করা উচিত, তাই না? তো রিপিটটা কন্ট্রোল করার আগে আমি ধরে নিলাম আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে অ্যাড করতে হয় সেটা বুঝে গেছেন। সেটা হচ্ছে একটা ফোল্ডার পিছনে যেতে হবে, ডাবল ডট দিয়ে, দেন স্ল্যাশ, আপনি যে ফোল্ডারে ইমেজ রেখেছেন সেখানে যাবেন, দেন ইমেজের নামটা দিবেন, শেষ। এখন যেটা করব, আমাদের এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ইমেজটা আমাদেরকে রিপিট করছে বারবার। দেখেন আমি যদি জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছেন ইমেজটা আসলে অনেকবার রিপিট হয়েছে। এই রিপিট প্রবলেমটা স্টপ করতে হবে আমাদের। তো রিপিটটা স্টপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা প্রপার্টি নিতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে। ভালো কথা। এখন যদি বুঝতে আসবে, একটু দেখি, রিলোড দেই। এই যে সে কিন্তু রিলোড দেওয়ার সাথে সাথে দেখছেন যে সে রিপিট হয় নাই, সে একটা জায়গাতেই পড়ে আছে। সো রিপিটটা বন্ধ হয়েছে। এখন রিপিটের আরো কতগুলো ভ্যালু আছে, যেমন আপনি চাইলে রিপিট এক্স দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনার ইমেজটা দেখেন পাশাপাশি, অর্থাৎ সে পাশাপাশি অনেকগুলো জায়গা দখল করেছে ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স দেওয়ার ফলে, ঠিক আছে? এবং যদি ওয়াই দেই সেক্ষেত্রেও সে রিপিট হবে, বাট তার লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে এবং হরাইজন্টাল এবং ভার্টিক্যালের মতো একটা সম্পর্ক তৈরি করবে। তো ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স যদি দেন তাহলে কি হচ্ছে, পাশাপাশি আসছে এবং নিচের দিকে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়াই দিলে, যেটাকে আমরা কি বলতে পারি, ব্যাকগ্রাউন্ড এস এ দিলে কি হচ্ছে, আমরা বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড এস দিলে হরাইজন্টাল ব্যাপারটা আসতেছে এবং যখন আমি ব্যাকগ্রাউন্ড ওয়াই দিচ্ছি তখন ভার্টিক্যালি চলে আসছে। এত কিছু মোটামুটি আমরা জানলাম, বাট আমাদের যেটা করতে হবে যে রিপিটটা বন্ধ করা বা মোটামুটি করে নিচ্ছে যেভাবে ইচ্ছে আমরা সেট করতে পারছি। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড নো রিপিট বাদ দিয়ে স্পেস দেওয়ার পর যদি আমরা রিলোড দিই তাহলে কি হবে দেখেন, আমরা কি করেছি, ব্যাকগ্রাউন্ড রিপিট স্পেস দিয়েছি, স্পেস দিয়ে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটটা স্পেস দিয়েছি এবং স্পেস দিয়ে সেভ করেছি, যার ফলে এখানে দেখেন যদি আমি জুম আউট করি তাহলে পাশাপাশি এসেছে, বাট দুইটা পিকচারের মাঝে কিন্তু একটা স্পেস রেখেছে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট স্পেসের কাজ। এবং যদি স্পেস রিপিট দেই স্পেস রিপিট দিলে কি হবে, স্পেস রিপিট দেওয়ার পর কি হবে, রিলোড দেই, দেখেন স্পেস রিপিট দিলে তখন শুধুমাত্র কি ছিল, হরাইজন্টালি ছিল, এখন ভার্টিক্যালিও আসছে এবং নিচে নিচে রিপিট হয়েছে। এই হচ্ছে স্পেস রিপিট। সো আসলে আমাদের রিপিট দরকার নেই, আমরা এখন আপাতত নো রিপিট দিয়ে রাখি। ওকে, তো এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড রিপিটের মোটামুটি প্র্যাকটিস আমাদের শেষ। এখন যেটা করব, ব্যাকগ্রাউন্ডটা কি করব, আমাদের কি করা উচিত, পুরোপুরি জায়গাটায় যেন ভালোভাবে সেট আপ হয়। আমরা তো এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি ইমেজটা পরিপূর্ণভাবে এখানে ভালোভাবে বসে যাক বা ঠিকঠাক মতো সেট আপ হোক। এটা করার জন্য আমরা যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ নামে আমাদের একটা প্রপার্টি নিতে হবে। ব্যাকগ্রাউন্ড সাইজ নেওয়ার পর যখন আমি এটার ভ্যালু কাভার দিলেই একটা ম্যাজিকের মতো কাজ করবে, যেটা পরিপূর্ণভাবে পুরো স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। অর্থাৎ এখানে যে স্ক্রিনটা আমার ওয়েব পেজটা আছে তার সাথে পরিপূর্ণভাবে ফিট হয়ে গেছে যখন আমি কাভার দিয়েছি। এখন ব্যাকগ্রাউন্ড সাইজের আরো কতগুলো ভ্যালু আছে।
ব্যাকগ্রাউন্ড সাইজের আরো কতগুলো ভ্যালু আছে, যেমন আপনি এখানে কভারের পরিবর্তে কন্টেইন ইউজ করতে পারেন। কন্টেইন ইউজ করলে কি হবে, সে তার জায়গাটা এতটুকু দখল করবে যতটুকু জায়গায় আপনার কন্টেন্ট আছে। তো আপনার কন্টেন্ট যতটুকু জায়গাতে আছে সে ততটুকু জায়গায় দখল করবে। আপনি চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ড সাইজটাকে আপনি ইচ্ছা মতো বসাতে পারেন, মানে ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড সাইজটা 70% করে দিতে পারেন। 70% করে দিই। ওকে, এখন যদি এটা সেভ করি, সেভ করে রিলোড দিই, তাহলে কি হবে, টোটালি সে 70% এরিয়া আপনার স্ক্রিন থেকে নিয়ে নিবে, বাকি অংশটুকু সে রেখে দিবে। আপনি এখন 70% বাদ দিয়ে যদি এখানে 100% দেন, 100% দেই এবং সেভ করি, তাহলে সে কি করবে, পুরো জায়গাটা তার ব্যাকগ্রাউন্ড সাইজ কভারের মতো কাজ করবে। সো আমরা এখানে 100% দিতে পারি অথবা ব্যাকগ্রাউন্ড সাইজ কভারও দিতে পারি। তো এই ছিল মোটামুটি ব্যাকগ্রাউন্ড সাইজ সম্পর্কিত কথাবার্তা। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা পজিশন থাকা উচিত। ব্যাকগ্রাউন্ড পজিশন আপনি উপরে নিচে ডানে বামে যেখানে ইচ্ছা নিতে পারবেন। যদি এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে পারেন। তো প্রথমে আমি যেটা করব, ব্যাকগ্রাউন্ড পজিশন টপ দিলাম। ব্যাকগ্রাউন্ড পজিশন কোথায়, টপে। তো এখন টপে কেন আসছে না, কারণ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার অলরেডি দিয়ে রেখেছি। এটা যদি একটু বাদ দেই, বাদ দিয়ে আমি এখানে একটু রিলোড দেই, দেখেন টপ থেকে সে নিচের দিকে মুভ করে আছে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন টপ। এখন যদি লেফট দিই, লেফট দিলে কি হবে, সে লেফট সাইডে তার পজিশনটা সেট আপ করে নিবে। এখন যদি একইভাবে রাইট দিই, তাহলে কি করবে, সে রাইট সাইডে তার পজিশনটা মুভ করে নিল। এখন ব্যাকগ্রাউন্ড পজিশন আপনি যদি চান যে দুইটা ভ্যালু একসাথে দিবেন, আপনি চাচ্ছেন দুইটা ভ্যালু একসাথে দিবেন, সেক্ষেত্রেও আপনি দিতে পারেন। লাইক আপনি রাইটে দিলেন 30% এবং রাইটে এবং টপে দিলেন, টপে কতটুকু জায়গা নিবে সে 50% এবং রাইটে দিই, এই যে রাইটে কি করেছে, সে 30% জায়গায় ছেড়ে এবং টপে 50% জায়গা নিয়ে আছে। ব্যাকগ্রাউন্ডের অনেক মজার মজার প্রপার্টি আমরা শিখতে পাচ্ছি। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের খুবই মজার একটা প্রপার্টি শিখব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। সেটা শেখার জন্য প্রথমে আমি আমার HTML ফাইলটা এবং CSS ফাইলটা পুরো ক্লিন করে নিলাম, একেবারে ক্লিন। এখন যেটা করব, আমি এখানে কত পি ট্যাগ নিব। পি ট্যাগ নিয়ে লরেমের লাইক 2000 ওয়ার্ডস নিয়েছি, লরেমের 2000 ওয়ার্ডস নিলাম। তো পূর্বের মতো আরেকবার প্র্যাকটিসও হয়ে যাক আমাদের। আমি চাচ্ছি পুরো বডিতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে পুরো বডিতে। তো আমি তার ইউআরএলটা দেই। কি হবে, একটা ফোল্ডার পিছনে যাব, দেন আইএমজি ফোল্ডারের মধ্যে থাকা কোনটা নিয়ে আসবো আমরা এবার, bg.jpg ছবিটা নিয়ে আসি। ভালো কথা, আমি এটা নিলাম। নেওয়ার পরে আমরা জানি যথারীতি এটাকে আমরা সেভ করে যদি রিলোড দিই তাহলে এটা রিপিট হবে। তাই এই রিপিটটাকে স্টপ করতে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিপিটটাকে বলবো তুমি নো রিপিট। ওকে, আর পুরো জায়গাটা যেন সে সুন্দরভাবে সেট আপ হয় তাই কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিতে হবে যাতে সে সুন্দরভাবে ওখানে সেট হয়ে যায়। দিলাম, দেওয়ার পরে দেখেন সে তার জায়গায় ভালোভাবে বসে গেছে। আমি যদি ইমেজটা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলে বুঝতে পারবেন, ভালোভাবে আই থিঙ্ক বোঝা যাবে। তো এর জন্য আমি আবার ইমেজটা একটু চেঞ্জ করে দিচ্ছি, img.jpg যে ইমেজটা আছে সেটাই নিলাম। ওকে, সেভ করলাম এবং আবারও রিলোড দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন চলে আসছে। বাট একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমি যে ওয়ার্ডগুলো নিয়েছি, লরেমের 2000 ওয়ার্ড নিয়েছি, এটা নেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে সেটা কিন্তু ওঠানামা করছে। আমি যখন মাউস দিয়ে এখানে আমার ওয়েব পেজটা আপ ডাউন করছি তখন আমার ব্যাকগ্রাউন্ডের ইমেজটাও কিন্তু আপ ডাউন করছে। এটা বাই ডিফল্ট হচ্ছে, বাট এটাকে আমরা কন্ট্রোলও করতে পারি। কন্ট্রোল করব কিভাবে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট
প্রপার্টির মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টির বাই ডিফল্ট ভ্যালু স্ক্রল থাকে, যেটা কিনা এখন আমরা পাচ্ছি যে আমরা মাউসটা যদি নিচে নিই, মানে উপরের দিকে গেলে উপরে যাচ্ছে, নিচের দিকে নিলে নিচের দিকে ইমেজটা দৌড়াদৌড়ি করছে বা মুভ করছে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের বাই ডিফল্ট ভ্যালু স্ক্রল থাকে, এটাকে আপনি বন্ধ করতে পারেন। আপনি চাচ্ছেন ইমেজটা একেবারে ফিক্সড থাকবে, ইমেজটা মুভ করবে না, তাহলে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের ভ্যালু দিতে হবে ফিক্সড। যখন আপনি ফিক্সড দিয়ে এটাকে সেভ করবেন, তখন এটা ম্যাজিক্যালি কি হবে? ব্যাকগ্রাউন্ডটা মুভ করবে না, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু স্টেবল হয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর কোনোভাবেই উপরে নিচে কোনো দিকে মুভ করছে না, মুভ করছে আমার টেক্সটগুলা। কি মুভ করছে? মুভ করছে আমার টেক্সটগুলা। সো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের ভ্যালু আমরা দুইটা শিখতে পারলাম, একটা হচ্ছে স্ক্রল আর একটা হচ্ছে ফিক্সড। এর আরও কিছু ভ্যালু আছে, লাইক লোকাল। আমি এখন লোকাল লিখে যদি এটাকে সেভ করি, সেভ করার পরে দেখেন লোকাল লেখার পরে হচ্ছে কি করতেছে, সেই আগের মতো স্ক্রলিং এর ইফেক্টটা দিচ্ছে। সো লোকাল ভ্যালুটা দিলেও কি হয়, মানে ব্যাকগ্রাউন্ডটা কি স্ক্রল করা যায়। তো আসলে এখানে লোকালের আমাদের দরকার হয় না, বেসিক্যালি আমাদের ফিক্সড এবং স্ক্রল দরকার হয়। স্ক্রলটা বাই ডিফল্ট থাকে, যখন আমাদের ফিক্সড করা দরকার হয় তখন আমরা ফিক্সড ব্যবহার করি, যেমনটা এখন দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের মোটামুটি একটা কমপ্লিট ব্যাপার। এখন একটা মজার ব্যাপার শিখি, সেটা হচ্ছে দেখেন আমরা এখানে কিন্তু অনেকগুলো ভ্যালু লিখেছি, ঠিক আছে? এখানে আমরা কি করেছি? অনেকগুলো ভ্যালু লিখেছি। এতগুলো প্রপার্টি না লিখে, এতগুলো প্রপার্টি লাইন এক্সট্রা তৈরি না করে আমরা কিন্তু এগুলো এক লাইনেও লিখতে পারি। মোটামুটি আমাদের সবগুলো ব্যাকগ্রাউন্ড প্রপার্টি শেখার পর এখন আমাদের কাজ হচ্ছে সবগুলো প্রপার্টিকে একসঙ্গে ব্যবহার করার পদ্ধতিটা জানা, বা আমাদের সময় সেভ করা, বা প্রফেশনাল ওয়েতে যাওয়া। তো এর জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নামে আমরা একটা প্রপার্টি নিব, যেখানে আমরা অনেকগুলো ভ্যালু পাস করব। ভ্যালুগুলো পাস করছি, প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করছি। একটা ফোল্ডার পিছনে গিয়ে আইএমজি ফোল্ডারে img.jpg নামে একটা ফোল্ডার, জেপিজি নামে একটা ছবি আছে, সেটা অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটটা অ্যাড করব, বলে দিব কি হবে, তুমি নো রিপিট, এবং তার পজিশন হবে টপ সেন্টার। ওকে, টপ সেন্টার। এখন যদি আমরা রিলোড দেই, দেখি ফলাফল কি আসে। সে টপ এবং সেন্টারে আছে, বাট আমি চাচ্ছি সে পুরো জায়গাটা কভার করুক। কভার করার জন্য তাকে আমাকে ডিরেকশন দিতে হবে, একটা স্ল্যাশ দিয়ে আমি এখানে কভার লিখে দিলাম। কভার লেখার পরে এখন কি রেজাল্ট আসে দেখি। সে পুরোপুরি জায়গাটা কভার করে নিয়েছে, বাট স্ক্রল হচ্ছে। তো স্ক্রলিং স্টপ করার জন্য আমরা জানি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ব্যবহার করতে হয়, যেখানে ভ্যালু দিতে হবে ফিক্সড, যেহেতু আমি চাচ্ছি না সে স্ক্রল হোক। এখন ফিক্সড করার পর যদি রিলোড দেই, দেখেন সে ফিক্সড হয়ে আছে। এখন আমরা দেখে নিয়ে একবার এক নজরে যে কি কি অ্যাড করলাম এবং কিভাবে অ্যাড করলাম। আমি ব্যাকগ্রাউন্ডের প্রপার্টিগুলো একসঙ্গে অ্যাড করেছি। ব্যাকগ্রাউন্ড নামে একটা প্রপার্টি নিয়ে তার ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করলাম প্রথম, দেন ব্যাকগ্রাউন্ড রিপিটটাকে বললাম নো রিপিট, দেন ব্যাকগ্রাউন্ড পজিশন অ্যাড করেছি টপ সেন্টার, এবং একটা স্ল্যাশ দিয়ে তার মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ও ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স দিয়ে এক লাইনে সম্পূর্ণ কোড লেখাটা সম্পন্ন করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো প্রবলেম নেই, প্র্যাকটিস করেন এবং আরো ভালো জিনিস ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।